নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনী 1 এর 9 নম্বর প্রশ্নের সমাধান করছি। দেখো এখানে দেওয়া আছে 9 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা মূল। এখানে √5 দেওয়া আছে, √7 দেওয়া আছে, √10 দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রথমে ক নম্বরের সমাধান করব। ক নম্বরে দেওয়া আছে √5, এটাকে সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে √5 সমান আমরা p/q আকারে প্রকাশ করব। ক নম্বরে √5 টাকে আমরা কি করব, p/q আকারে প্রকাশ করার চেষ্টা করব। কেন চেষ্টা করব? কারণ আমরা জানি অমূলক সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে হয়, তাহলে সেই সংখ্যাটা অমূলক হয়, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করলে সেই সংখ্যাটা আমাদের অমূলক হবে। আর এই কিউটা অবশ্যই 1 এর থেকে বড় হবে, কিউটা 1 এর থেকে বড় হতে হবে। কারণ কি? কারণ আমাদের p সমান আমরা p/q, p সমান আমরা যদি 4 ধরি আর q সমান যদি আমরা 2 ধরি, তাহলে আমরা পাচ্ছি কি? তাহলে আমরা পাচ্ছি 2। আর q আমরা যদি কোন সংখ্যা দিছি q না থাকলে 1 থাকে, তাহলে q সমান আমরা 1 নিতে পারতেছি। তাহলে qটা আমাদের এই সংখ্যাটা আমাদের ভগ্নাংশ থাকতেছে না, অর্থাৎ p/q আকারে প্রকাশ থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ এখানে q সমান যদি 1 নিই, তাহলে 1টা আমরা জানি কোন সংখ্যা দিছি কিছু না থাকলে 1 থাকে, তাহলে সেটা একটা পূর্ণ সংখ্যা থাকতেছে, ভগ্নাংশ হচ্ছে না। তাহলে আমাদের এই কিউটা অবশ্যই কি হতে হবে? কিউটা অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে ধরে নেব। প্রথমে কি করব? ধরে নেব। ধরি √5 একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। √5 একটি মূলদ সংখ্যা হবে। কেন মূলদ সংখ্যা হবে? এটা আমরা মূলদ আকারে প্রকাশ করার চেষ্টা করব। এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে অমূলদ সংখ্যা, যেহেতু অমূলদ সংখ্যা আকারে প্রকাশ করতে বলছে, এটাকে যদি আমরা মূলদ আকারে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে সেই মূলদ যদি প্রকাশ করতে না পারি, তাহলে কেবলমাত্র সেটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ আমরা যদি কোন একটা জিনিসটাকে, এই জিনিসটা ধরো এখানে এই জিনিসটা আছে কি, এই জিনিসটা একটা বল। এখন বল আমরা জানি কি, বলটা গোল হয়। এখন এই জিনিসটা কে যদি সমান আমরা ধরে নিই, এরকম গোল একটা জিনিস ধরে নিই, বৃত্ত আকার ধরে নিই, বল ধরে নিই। এখন এই বলটা, এই জিনিসটা যদি এরকম বলের আকার না হয়, তখন অবশ্যই এটা কি বল ছাড়া অন্য কিছু হবে। বুঝা গেছে? তাহলে সেই কারণে এখানে এই √5 টাকে আমরা অন্য কিছু ধরে নিচ্ছি। সেটা কি? মূলদের বিপরীত যেটা আছে সেটা ধরে নিচ্ছি, অর্থাৎ অমূলদটা ধরে নিচ্ছি। তাহলে √5 যদি অমূলদ হয়, তাহলে অবশ্যই এমন দুটি স্বাভাবিক সংখ্যা, এমন দুটি স্বাভাবিক সহমূলদ সংখ্যা, এমন দুটি স্বাভাবিক সহমৌলিক সংখ্যা p ও q থাকবে, যেখানে q গ্রেটার দ্যান 1, q হবে কি 1 থেকে বড়, যেখানে q অবশ্যই 1 থেকে বড় হতে হবে। এখন এখানে এই √5 একটি মূলদ সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম, √5 টাকে একটি মূলদ সংখ্যা ধরে নিয়েছি। এখন এমন দুটি স্বাভাবিক সংখ্যা আমরা p আর q নিচ্ছি, যে সংখ্যা দুটি সহমৌলিক হতে হবে। এখন সহমৌলিক সংখ্যা কোনটা? আমাদের বুঝতে হবে সহমৌলিক হলো যে সংখ্যা, যে দুটি সংখ্যা এক বাদে, এক ভিন্ন গুণনীয়ক নাই, এক ভিন্ন গুণনীয়ক নাই, সেই সংখ্যাগুলোই হবে কি সহমৌলিক সংখ্যা। অর্থাৎ p ও q এমন দুটি সংখ্যা হতে হবে, অর্থাৎ p সমান আমরা p/q এই সমান যদি আমরা 7 ধরি আর q সমান যদি 5 ধরি, তাহলে আমরা দেখতেছি কি 5 আর 7 এর গুণনীয়ক 1 ছাড়া আর কোনো বিপরীত অন্যগুলো সহমৌলিক, অন্যগুলো গুণনীয়ক নাই, 1 ছাড়া অন্যগুলো গুণনীয়ক আছে, 5 আর 7 নাই। তাহলে একটা হবে কি
হবে আমাদের এই সংখ্যাগুলোর সহমৌলিক। তাহলে আমরা প্রথমে √5 কে যদি p/q আকারে ধরে নিই, তাহলে আমরা এখানে প্রথমে √5 আছে, √5টাকে আমরা এখানে সাধারণ সংখ্যা অর্থাৎ রুট ওঠানোর চেষ্টা করব। তাহলে রুট ওঠানোর চেষ্টা করলে আমরা রুট ওঠাতে গেলে আমরা যদি কি এই সংখ্যাকে স্কয়ার দিতে হয়, স্কয়ার দিলে স্কয়ারের বিপরীত রুট স্কয়ার অর্থাৎ বর্গমূল, এই বর্গমূলটা, আর এটা হলো বর্গমূল সংখ্যা, বর্গ এর বিপরীত বর্গমূল। তাহলে বর্গ সংখ্যা করলে আমাদের এখানে বর্গমূল উঠে যাবে। তাহলে এই পাশে উভয় পক্ষকে আমরা বর্গমূল করব, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে উভয় পক্ষকে দেখতে হবে নোটে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে আমরা বর্গ করলে এখানে 5 আছে, এই 5টা চলে আসবে, অর্থাৎ এই স্কয়ার রুটে কেটে যাবে, কেটে গেলে এখানে থাকতেছে শুধু 5, আর এখানে p এর পরে স্কয়ার, q এর পরে স্কয়ার, অর্থাৎ p স্কয়ার ডিভাইডেড বাই q স্কয়ার এটা আসছে। এখন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই না, কেন একই না? এখানে 5 একটি পূর্ণ সংখ্যা আর এখানে p স্কয়ার বাই q স্কয়ার একটি ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা আবার এটার উপর বর্গ আছে, আর এই পাশে বর্গ না, এই পাশে বর্গ আছে। এখন এই পাশটা, এই বর্গটা যদি আমরা বলতে পারি, অর্থাৎ এই p/q ভাবে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের এটা মূলদ সংখ্যা হবে, অন্যথায় এটা অমূলদ হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি এই পাশে p স্কয়ার এটাকে যদি তুলতে চাই, তাহলে আমাদের এই পাশে কি করতে হবে? p দিয়ে ভাগ করতে হবে, এখানেও p দিয়ে ভাগ করতে হবে। তাহলে p দিয়ে ভাগ করলে এখানে কি হয়ে যাবে? এখানে নিচে p চলে আসবে, ভগ্নাংশ হয়ে যাবে এটা। কিন্তু এটাকে ভগ্নাংশ না করে আমাদের এই p স্কয়ার আর q স্কয়ার সরাতে হবে। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে q দ্বারা গুণ করি, q দ্বারা গুণ করলে এখানে ভগ্নাংশ হচ্ছে না, শুধু p এর সাথে q এর সাথে 5 গুণ হচ্ছে, আর এখানেও q দ্বারা গুণ করি, অর্থাৎ উভয় পক্ষকে আমরা q দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে q দ্বারা গুণ করি, উভয় পক্ষকে আমরা q দ্বারা গুণ করলাম। তাহলে q দ্বারা গুণ করলে এখানে 5q থাকতেছে, আর এই পাশে এখানে q স্কয়ার মানে দুইটা q, q গুণ q, আর এই q আর এখানে দুইটা q থেকে একটা q চলে যায়, কেটে যায়, অর্থাৎ এখানে উপরে p স্কয়ার, নিচে থাকে শুধু q, অর্থাৎ q স্কয়ার সমান আমরা জানি কি q স্কয়ার সমান q গুণ q, আর এটা হলো উপরে, অর্থাৎ উপরে নিচে আমরা জানি কি কেটে যায়। তাহলে এখানে উপরে যদি q স্কয়ার থাকে আর নিচে উপরে যদি q থাকে আর নিচে q থাকে, তাহলে q আর q কেটে যায়, শুধুমাত্র একটা q অবশিষ্ট থাকে। তাহলে এখানে শুধু একটা q অবশিষ্ট আছে, একটা মাত্র q অবশিষ্ট আছে। এখন এই পাশে যদি p স্কয়ারটাকে তুলে দিতে চেষ্টা করি, তাহলে আমরা এই পাশে আবার কি করতে হবে? এখানে নিচে আমরা p আনতে হবে, p দিয়ে এই পাশটাকেও কি p দিয়ে ভাগ করতে হবে। p দিয়ে ভাগ করলে সত্য কি হবে? ভগ্নাংশ হয়ে যাবে। এখন আমাদের পূর্ণ সংখ্যা যেটা আছে এখানে 5q এটা পূর্ণ সংখ্যা, আর p স্কয়ার বাই q এটা পূর্ণ সংখ্যা না, এটা তো ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি স্পষ্টত 5q এটা কি পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার ডিভাইডেড বাই q পূর্ণ সংখ্যা নয়, কেন নয়? পূর্ণ সংখ্যা কেন নয়? কারণ এরা উভয় কি পরস্পর সহমুখী, কারণ p ও q পরস্পর কি সহমৌলিক, পরস্পর সহমৌলিক, অর্থাৎ পরস্পর সহমৌলিক। এই কারণে পরস্পর সহমৌলিক হলে সেটা কি, সেটা পূর্ণ সংখ্যা হবে, সেটা ভগ্নাংশ হবে। সহমৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে ধরো 3 আর নিচে এখানে 7 আর এখানে ধরো 3, তাহলে এখানে 7 আর 3 এ সহমৌলিক আছে 1 ছাড়া অন্য কোনো সহমৌলিক নেই। সহমৌলিক সংখ্যা হবে যে দুটি সংখ্যা 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেই
সেই সংখ্যা হলো সহমৌলিক সংখ্যা। তাহলে এখানে এটা হলো ভগ্নাংশ আকারে থাকতেছে, পূর্ণ সংখ্যা হচ্ছে না। পূর্ণ সংখ্যা কিন্তু ভগ্নাংশ নয়, তাহলে পূর্ণ সংখ্যা আকারে আছে, এখানে পূর্ণ সংখ্যা আকারে এইটা আছে, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা আকারে নাই। তাহলে এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ হবে কি 1 থেকে বড়, কিউ গ্রেটার দ্যান 1। তাহলে এখানে এই টি 5q এটা টি স্কয়ার বাই কিউ এর সমান হবে না। তাহলে আমরা দেখতে পাই অতএব 5q নট ইজ ইকুয়াল টু টি স্কয়ার ডিভাইডেড বাই কিউ। তাহলে অতএব 5q কে p বাই q আকারে প্রকাশ করা যাবে না, p ডিভাইডেড বাই q আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং রুট 5 অর্থাৎ এই পাশে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটাকে আমরা এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ করার চেষ্টা করছি, কিন্তু আমরা প্রকাশ করতে পারিনি। এই কারণে এই রুট 5 এই পাশে এটা ছিল একসময় রুট 5, সেই রুট 5টা মূলদ সংখ্যা না, রুট 5 একটি অম্লদ সংখ্যা, রুট 5 একটি অম্লদ সংখ্যা। যেহেতু আমরা রুট 5 কে ভগ্নাংশ আকারে অর্থাৎ p বাই q আকারে প্রকাশ করতে পারিনি, যদি পারতাম তাহলে এই সংখ্যাটা মূলদ সংখ্যা হতো, যেহেতু পারিনি এই কারণে এই সংখ্যাটা অমূলদ সংখ্যা হবে। একই ভাবে যে খ নাম্বার দেখো, এখানে খ নাম্বারে দেওয়া আছে রুট 7, তাহলে আমাদের এখানে যে জায়গা অর্থাৎ কোন জায়গায় খ হবে, এই খ নাম্বারের উত্তর একই ভাবে একই ফরম্যাটে করতে হবে, অর্থাৎ এখানে যে যে জায়গায় 5 আছে সেই সব জায়গায় 7 হবে, শুধুমাত্র 5 এর জায়গায় 7 দিলে 5 এর জায়গায় 7 দিলে আমাদের খ নাম্বার এর সমাধান আমরা পেয়ে যাব। তাহলে এখানে 5 এর জায়গায় 7 বসায় দাও, 5 এর জায়গায় সব জায়গায় কি বলবে 7 বলবে, যত জায়গায় 5 আছে এখানে সব জায়গায় 7 বসায় দিলে আমাদের খ নাম্বারের সঠিক উত্তর আমরা পেয়ে যাব। অর্থাৎ খ নাম্বারটা এখানে রুট 7 সেটাও এখানে অমূলদ আকারে প্রমাণিত হবে, অর্থাৎ মূলদ আকারে রুট 7 কে যদি আমরা ধরি যে রুট 7 একটি মূলদ সংখ্যা, তারপরেও আমরা এখানে একইভাবে প্রমাণ করে দেখতে পাই যে রুট 7 একটি মূলদ সংখ্যা না, অর্থাৎ p বাই q আকারে রুট 7 কে প্রকাশ করতে পারি না, এই কারণে একটি অমূলদ সংখ্যা হয়ে যাবে। একইভাবে গ নম্বরের উত্তরে এটা এই একইভাবে বলবো, অর্থাৎ এখানে যেখানে রুট 7 আছে সেই সব জায়গায় 10 বলবে, এখানে যেখানে 7 আছে সেই সব জায়গায় 10 বসালে গ নম্বরের উত্তর আমরা পেয়ে যাব। ঠিক আছে, গ নম্বরের সমাধানটা একইভাবে একই ফরম্যাট একই থাকবে, শুধু এই রুট 7 এর জায়গায় 10 হয়ে যাবে, তাহলে গ নম্বরের উত্তরও হয়ে যাবে। এই কারণে আমি সবগুলো লিখলাম না, তোমরা আলাদা আলাদা ভাবে যখন অঙ্ক করতে আসবে তখন তোমরা এইভাবে আলাদা আলাদা ভাবে এই রুট 7 এর জায়গায় যদি বলে যে রুট 10 কে অমূলদ আকারে প্রকাশ করো তাহলে সেখানে রুট 10 বসাতে হবে, যদি বলে যে রুট 5 কে অমূলদ আকারে প্রমাণ করো তাহলে সেই রুটের নিচে এখানে কি বসাতে হবে 5 বসাতে হবে। তাহলে এইভাবে তোমাদের সমাধানগুলো সঠিক হবে। বুঝা গেছে?